অডিও কথনে সবাইকে স্বাগতম। আজকে আমি একটি নতুন উপন্যাস শুরু করতে যাচ্ছি। আজকে আমি শুরু করব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস দ্বিচারিণী। উপন্যাসটি আমি 3টি পর্বে ভাগ করে পড়ব। আজকে আমি পড়ছি প্রথম পর্ব। প্রথমে আমরা শুনব কুসুম কুমারের কথা। আমি জানি কলকাতায় সূর্য ওঠে তিলজলা থেকে এবং অস্ত যায় হাওড়ায়। গ্রীষ্মকালে কলকাতায় যে ফুরফুরে একটা দক্ষিণে হাওয়া বয়ে যায় সেটা আসে গড়িয়াহাটা থেকে। আর শীতের উত্তরে বাতাসটার জন্মস্থান হলো কুমোরটুলি। কলকাতা শহরটা আমি বেশ চিনি, বিশেষ করে অলিগলি। গলিপথ আবিষ্কারে আমি হচ্ছি একজন বিশেষজ্ঞ। দুরূহ দুর্গমতম গলিপথগুলিও আমি কর রেখার মতো চিনি। শ্যামবাজার, এসপ্লানেড বা গড়িয়াহাটার ভিড়ের মধ্যেও আমি মানুষের গায়ে গায়ে আমার নিজস্ব গলিপথ তৈরি করে নিতে পারি। কাউকে না ঠেলে, না ধাক্কা দিয়ে, কারো পা না মারিয়ে ফুরফুর করে আমি হেঁটে বেরিয়ে যাই। কেউ টেরও পায় না। আমাকে গলিবাজ বললে অত্যুক্তি হয় না। মাধ্যমিকে আমি অঙ্কে পেয়েছিলাম 60। সব বিষয় মিলিয়ে ওটাই আমার সর্বোচ্চ নম্বর। বলতে নেই, অঙ্কে আমি বেশ ভালো। গরিবের অঙ্ক জানতেই হয়। অঙ্ক না জানলে তার চলেই না। তার পদে পদে অঙ্ক, প্রতিটি সিদ্ধান্তেই হিসেব নিকেশ। এই অঙ্কের জোরেই আমি 3000 টাকার ভাউচারে সই করে মাত্র 800 টাকা মাইনে পেয়েও দিব্যি বেঁচে পড়তে আছি। এই অঙ্কের জন্যই আমি মধুসূদন বাবুর বাড়ির আউট হাউসে মাথা গোজার মতো একটু জায়গা পেয়েছি। আমি তার 8 বছরের ছেলে অমিতকে অঙ্ক শেখাই। না, তিনি আমাকে মাইনে দেন না, শুধু থাকতে দেন। তাও যথেষ্ট। কলকাতায় থাকাটাও কম নাকি। আমার সঙ্গে একই ঘরে থাকে বাড়ির চাকর গোকুল। এমনিতে কোনো অসুবিধে নেই, গোকুলের সঙ্গে আমার সম্পর্ক ভালোই। তবে তার একটু মেয়ে মানুষের দোষ আছে। মাঝে মধ্যে তার কাছে চাপা বলে একটি মেয়ে আসে। তখন আমাকে কিছুক্ষণ বাইরে পায়চারি করতে হয়। এরকম ছোটখাটো সহযোগিতা আমি নিয়মিতই করে থাকি। আমি জানি মেদিনীপুরে গায়ে গোকুলের বউ আর ছেলেপুলে আছে এবং সে এ বাড়ি থেকে বড় একটা ছুটিও পায় না। গোকুল আমাকে মাঝে মাঝে বলে, মাস্টার, খারাপ কিছু ভেবো না, কিন্তু চাপাকে আমি বিয়ে করব। সমাজে যে নানান স্তর আছে তা সকলেরই জানা। উপরের স্তরগুলো পুকুরের জলের মতো স্বচ্ছ, পরিষ্কার, অনেকটা গভীর অবধি দেখা যায়। কিন্তু তার নিচে ঘোলা, কাদা, অস্বচ্ছ। হিন্দু কোড বিল বা ইন্ডিয়ান পেনাল কোড ইত্যাদি আইন কানুন অত তলা অবধি পৌঁছায় না। নিচের দিকে, অর্থাৎ প্রদীপের নিচে যে অন্ধকার, সেখানে 2-3টে বিয়ে করা কোনো ব্যাপারই নয়। ওসব কেউ গায়ে মাখে না, মাথা ঘামায় না, মামলা মোকদ্দমাও হয় না, ডিভোর্সের বালাইও নেই। একে অন্যকে ছেড়ে অন্যতর কারো সঙ্গে চলে গেলেও কোনো বখেরা দেখা দেয় না। দিলেও আপোষে মিটমাট হয়ে যায়। গোকুলেই মুক্ত সমাজের লোক। ঝামেলা দুটো বিয়ে নিয়ে নয়, ঝামেলা হলো অঙ্কে। গোকুল এ বাড়িতে যা মাইনে পায় তা দিয়ে দেশের সংসার, এবং যদি সত্যি চাপাকে বিয়ে করে তাহলে এদিককার সংসার চালাতে হলে অঙ্কে তুখোড় মাথা চাই। গোকুলকে আমি সে কথা বোঝানোর চেষ্টাও করেছি, কিন্তু গোকুল এখন মরিয়া, শুধু বলে ও দেখা যাবে ক্ষণ। অঙ্ক গরিবের বন্ধু। হঠাৎ ফুলুরি বা ঠান্ডা পানীয় খেতে ইচ্ছে হলো। সিনেমা থিয়েটারে ঢুকে পড়ার আচমকা ঝোঁক চাপলে, একখানা ফুটপাতের জামা কেনার শখ হলে, ওই অঙ্কই এসে পথ আটকে দাঁড়ায়। ঘাড়ে হাত রেখে বন্ধুর মতো সৎ পরামর্শ দিয়ে ধীরে ধীরে সরিয়ে নিয়ে আসে। অঙ্কই গরিবের মা বাপ। নদিয়ার শান্তিপুরে আমাদের একখানা বাড়ি ছিল। সামান্য 2 কাঠা জমিতে আমার গরিব বাপ বাড়িটা করেছিলেন অতি কষ্টে। 2খানা পাকা ঘর, ওপরে টিন, একটুখানি উঠোনের মতো ফালি জমি। বাবা মারা যাওয়ার পর আরো অভাবে পড়ে মা ঘর 2খানা নবীন ঘোষকে ভাড়া দিল। পিছনের বারান্দার এক কোণে ছোট একখানা খুপড়িতে আমি আর মা কোনো রকমে মাথা গুজে থাকতাম। নবীন ঘোষ নেতা গোছের লোক। মায়ের আশা ছিল নবীন ঘোষ আমার কাজকর্মের কিছু একটা সুবিধা করে দেবেন। কিন্তু দেখা গেল আমাকে নিয়ে ভাবনার সময় নবীন ঘোষের একদম নেই। সে মহা ব্যস্ত পার্টি নিয়ে। কিছুদিনের মধ্যেই বাড়িতে পার্টির অফিস বসে গেল। 6 মাসের মাথায় নবীন ঘোষ ভাড়া দেয়া বন্ধ করে বলল, এ বাড়িতে আর ভাড়া কি,
চালের ফুটো দিয়ে ঘরে জল পড়ে, দেয়ালের পলেস্তারা খসে যাচ্ছে। এসব সারাতেই তো অনেক টাকা চলে গেল। মা মিনমিন করে বলল, আমাদের তাহলে চলবে কি করে? কারো কি দিন অচল হয় বৌদি? ঠিক আছে, এ মাসে অর্ধেক দিচ্ছি। মা সাহস করে বলল, তাহলে বাসাটা ছেড়েই দিন না। নবীন ঘোষ বিনয় টিনয় ঝেড়ে ফেলে বলল, ছাড়বো কেন? দেশে আইন নেই? যখন তখন ভাড়াটে তুলে দিলেই হলো? তুলতে হলে মামলা করুন গে। নবীন ঘোষের ভাবসাব দেখে আমরা প্রমাদ গুনলাম। এসব ভাবসাব একটা পূর্বাভাস, ঝড়ের সংকেত। আমি আর মা যে ঝুপড়িটায় থাকতাম তার মধ্যেই ঘরের একটা জানালা পড়েছে। জানালাটা বন্ধ থাকলেও নবীন গিন্নি যে মাঝে মাঝে জানালায় কান পেতে আমার আর মায়ের কথাবার্তা শুনে তা আমাদের জানা ছিল। তবু রাতে মা আমাকে ফিসফিস করে বলল, আমি তো নবীনবাবুর মতলব ভালো বুঝছি না। ভাড়া বন্ধ করেছে, বাড়িও ছাড়বে না। বড্ড ভাবনা হচ্ছে বাবা। ওকে ভাড়া দেওয়াই তো ভুল হয়েছে মা। কি করব বাবা? ভাবলুম পার্টির লোক, অনেক ক্ষমতা, তোর একটা হিল্লে করে দিতে পারবে, একটা বল ভরসা হতো। কিন্তু এখন দেখছি পুরোই উল্টো। তখন আমার বয়স কম হলেও অঙ্কে মাথা সাফ। মাকে বললাম, বাড়ি এমনিতেও যাবে অমনিতেও যাবে, তুমি বরং নবীনবাবুকে বলো বাড়িটা কিনে নিতে। দাম পাবে না, কিন্তু যা পাবে তাই লাভ বলে ধরে নাও। ও বাবা, ভিটে ছাড়বো? তাহলে যাব কোথায়, খাবো কি? এই জ্বলন্ত প্রশ্নের জবাব আমার জানা ছিল না। মায়ের তাগিদে কয়েকদিন পরে আমি ব্রজ উকিলের কাছে গিয়ে হাজির হলাম। বাবার সঙ্গে চেনা জানা ছিল, সেই সুবাদেই যাওয়া। চেম্বারের পর ব্রজ জ্যাঠা বসে দলিল টলিল কিছু দেখছিলেন। আমার কাছে সব শুনে চশমার ফাঁক দিয়ে তাকিয়ে বললেন, মামলা করতে চাস? তার খরচা দিবি কোত্থেকে? দেওয়ানি মামলা, বহুদিন চলবে। তারপর ধর মামলায় জিতলি, ডিক্রি পেয়ে আদালতের পেয়াদা নিয়ে এলি নবীনকে উচ্ছেদ করতে। নবীনের পার্টির ছোকরারা হুড়ো দিয়ে পেয়াদাদের তাড়ালো। তখন? তাহলে? ওভাবে পারবি না, বরং নবীনের উল্টো পার্টির লোক বিজন রায়কে গিয়ে ধর, শর্টে শ্যাটঠাং। গেলাম, কিন্তু বিজন রায় মুখ বিকৃত করে বললেন, এসব ব্যাপারে আমি কি করব বলো তো? ভাড়াটিয়া উচ্ছেদ কি আমার কাজ? সামনে ভোট, নবীনের সঙ্গে ঝামেলা পাকালে মুশকিল হবে। বরং দিলুকে গিয়ে ধরো, সে যদি কিছু করতে পারে। দিলু বিজনবাবুর গুন্ডা, তার কাছেও গেলাম। সে উদাস গলায় বলল, কাজ হয়ে যাবে, তবে খরচাও আছে। 500 টাকা আগে ছাড়ো। 500? ওটা অ্যাডভান্স, পরে আরো লাগবে। সোজা কি চাইন তো নয় রে। অত টাকা কোথায় পাবো? তাহলে আমার কাছে এসেছিস কেন? তোর কি সুন্দরী বোন ফোন আছে নাকি? তাহলেও না হয় কথা ছিল। ভুক্ষা পার্টির কাজে আমি নেই। যা ফোট। ফুটলাম। সুন্দরী না হলেও আমার একটা দিদি আছে। বাবাই তার বিয়ে দিয়ে গেছেন কোন্নগরে। সেই দিদি খুব সুখে নেই। বিয়ের পর একবার কি দুবার সংসার খরচের টাকা থেকে সরিয়ে মাকে কিছু টাকা পাঠিয়েছিল। জামাইবাবু জানতে পেরে বেদম পেটায়। তারপর থেকে সম্পর্ক নেই। মাঝে মধ্যে এক আধটা পোস্টকার্ড আসে বটে, কিন্তু মা ভয়ে তার জবাব দেয় না। যদি জামাইবাবু তুচ্ছ চিঠির ছুতো ধরে ফের অশান্তি করে। এই ঘটনার পর অবশ্য আমি একটা সুরাহার আশায় দিদির কাছে একদিন যাই। দিদি আমাকে দেখেই আতঙ্কিত। ওরে বাবা, তুই এসেছিস? কি সর্বনাশ! জানতে পারলে কি যে হবে। আমি সংক্ষেপে বাড়ির সমস্যার কথা বলায় দিদি মাথা নেড়ে বলল, ওসব নিয়ে কি আমার মাথা ঘামানোর সময় আছে? এখন যা, আমার ননদ টুসিটা যা পাজি, ঠিক দাদাকে বানিয়ে বলবে তোর হাত দিয়ে বাপের বাড়িতে টাকা পাচার করেছি। যা ভাই যা। আমি চলে আসি। মা মারা গেল আরো 6 মাস বাদে। গরিবের শোকও খুব বেশি হয় না, মৃত্যু তার খুব চেনা বন্ধু। মায়ের বাক্স প্যাটরা ঘেটে সামান্যই পাওয়া গেল, তাই দিয়ে নমনম করে শ্রাদ্ধ। শ্রাদ্ধরই বা দরকার কি ছিল কে জানে। মা মারা যাওয়ার পর নবীন ঘোষ অবশ্য প্রথম প্রথম দুঃখটুকু প্রকাশ করলো। এমনকি এ কথাও বলল যে মা নাকি খুবই ভালো লোক ছিল। কিছুদিন পর নবীন আমাকে বলল, এইবার তোমার পিছুটান ছিঁড়ে গেল, মুক্ত হয়ে গেলে, এবার ভেসে পড়ো। এই জায়গায় মুখ বুজে পড়ে থেকে জীবনটা নষ্ট করবে কেন হে? চারিদিকে বিস্তীর্ণ কর্মক্ষেত্র,
বেরিয়ে পড়ো, কলকাতায় যাও, হিল্লি দিল্লি চলে যাও, জীবনটাকে ঘুরে ফিরে দেখো, নিজের দুপায়ে দাঁড়াও। বিস্তীর্ণ কর্মক্ষেত্র পড়ে আছে চারিদিকে। তারপর থেকে নবীন ঘোষ আমাকে রীতিমতো বিস্তীর্ণ কর্মক্ষেত্রের দিকে ঠেলতে লাগলো। এ ব্যাপারে তার বউ আর পার্টির ছেলেরাও যথেষ্ট উৎসাহ দেখাতে লাগলো। পার্টির বিজু নামে একটা ছেলে একসময় আমার বন্ধু ছিল। সে একদিন আমাকে রাস্তায় ধরে বলল, 2 কাঠা জমি আর ওই বাড়িটুকুর জন্য নবীন ঘোষ তোদের সঙ্গে যা করেছে তাতে লোকটাকে আমার ঘেন্না হয়। লোকটার মতো বদমাশ আমি দুটো দেখিনি। একদিন যখন সময় আসবে তখন ওর পাছায় 2টো লাথি মারব। কিন্তু ওর মতলব ভালো নয়, তুই একটু গা ঢাকা দে। কেন রে, মারবে নাকি? বিজু একটু গলা খাটো করে বলল, মতলব তাই, গোপনে কুঞ্জ সাপুরের কাছে গিয়েছিল। শালা জানে না একসময় আমি কুঞ্জদার সাকরেদি করেছি। কুঞ্জ সাপুরে? তার কাছে কেন? তোর ঘরে সাপ ছাড়ার মতলব। কুঞ্জ তাই আমাকে ঠারে ঠোরে বলেছে। সেই রাতে আর ঘুম হলো না। ঘরে সারা রাত টেমি জেলে বসে রইলাম। পরদিনই বিজু এলো। বাড়ি থেকে আমাকে বের করে রাস্তায় নিয়ে গিয়ে বলল, তোর জন্য একটা ব্যবস্থা করেছি। কি ব্যবস্থা? আমার বাবার একজন মক্কেল আছে কলকাতায়, মস্ত বাড়ি। তার বাড়িতে তোর একটা থাকার ব্যবস্থা হয়ে যাবে। বিজুর বাবা তান্ত্রিক এবং জ্যোতিষী, একটু নামডাকও আছে। বিজু যে এই দুঃসময় আমার জন্য ভাবছে, এতেই বুকটা ভরে গেল। বিজু হাতে একখানা মুখ আটা খাম ধরিয়ে দিয়ে বলল, তোর বাড়ি যাতে ওই কুমিরের গ্রাসে না যায় সেটা আমি দেখব। আমি বললাম, গোটা বাড়িটাই তো ওর গ্রাস হয়ে আছে, অন্তত খুপড়িটা যাতে বাঁচে। বাঁচবে, পার্টির ছেলেদের সঙ্গে আমার কথা হয়েছে। অন্যায়টা সবাই মেনে নিতে চাইছে না। সেসব পরে হবে, আগে তো যান বাঁচা। সেই যান বাঁচাতেই কলকাতায় আসা। ভাদ্র মাস, শিয়ালদায় নেমে একটু আতান্তরেই পড়েছিলাম। কলকাতায় 2-1বার আসা ছিল বটে, কিন্তু সড়গড় হয়নি। তবে শোনা ছিল মধুসূদন বাবুর বাড়ি শিয়ালদা থেকে হাঁটা পথ। যখন বাড়ির সামনে পৌঁছলাম তখন একটা ভরসা হলো। পুরোনো আমলের বেশ বড় দোতলা বাড়ি, চারদিকে পাঁচিল ঘেরা, একটু জমিও আছে। গাছপালাও দেখা যাচ্ছিল। সামনে বড় ফটক, সেটা বন্ধ। তবে বড় ফটকের গায়ে একখানা ছোট ফটকও আছে, তা দিয়ে কোরকুজো হয়ে ঢুকে পড়া যায়। কিন্তু ঢোকা গেলেই তো আর ঢোকা যায় না। কে এসে ক্যাক করে চোর বলে ধরে তার কি ঠিক। তাই গাড়লের মতো দাঁড়িয়ে এদিক ওদিক দেখছি। হঠাৎ উল্টো দিকে একটা পানের দোকান থেকে একজন আধবুড়ো লোক হাঁক দিয়ে বলল, হো মশাই, কাকে চাইছেন? ভয় ভয় বললাম, মধুসূদন বাবুর বাড়ি কি এটা? হ্যাঁ, কি দরকার? আমি তার সঙ্গে একটু দেখা করতে এসেছি। ও, কাজটা শক্ত হবে, বাবু এখন ব্যস্ত। তা কোথা থেকে আসা হচ্ছে? নদিয়ার শান্তিপুর থেকে। খুব চিনি, বেড়ে জায়গা। আমার পিসতুতো শালা তো সেখানেই গাঁট গাঁট কাপড় গস্ত করতে যায়। তা কোন কাজে আসা? সঙ্গে বাক্স বিছানা দেখছি যে, থাকার মতলব নাকি? একটু দরকার ছিল। দরকারেই সবাই আসে, কিন্তু আগে থেকেই বলে রাখছি বাপু, মধুবাবুর কিন্তু এখন আর আগেরকার সেই দিন নেই। চাকরি টাকরি করে দেবেন বা 200-500 টাকা সাহায্য দিয়ে বসবেন, বা নিষ্কর্মা আত্মীয় স্বজনদের বসিয়ে বসিয়ে খাওয়াবেন। অবস্থা পড়তি। বুঝেছি, সেসব নয়, একটা চিঠি দিতে আসা। কার চিঠি? শান্তিপুরের কোকিলেশ্বর ভট্টাচার্যের, মধুবাবু চেনেন। তাহলে দাঁড়িয়ে থাকুন, বাবু এখন ছাদে ঘুড়ি ওড়াচ্ছেন। এ সময় দিক করলে ভারী রেগে যাবেন। ওই যে কালো লেজওয়ালা লাল ঘড়িটা উড়ছে, ওটা নজরে রাখুন। ঘড়ি বিষয়ে আমার অভিজ্ঞতা গভীর এবং ব্যাপক। আর কিছু তেমন না পারলেও ঘড়িটা আমি ভালোই ওড়াতাম। কাজে ফুটপাতে বাক্স বিছানা রেখে আমি হাঁ করে ঊর্ধ্বমুখ হয়ে মধুবাবুর ঘুড়ি ওড়ানো দেখতে লাগলাম। যা দেখছিলাম তা অতি যাচ্ছে তাই। মধুবাবু মোটেই ঘুড়ি ওড়াতে জানেন না। তার ঘুড়ির কোনো হেলদোল নেই, কান্নি নেই, লাট খাচ্ছে না, শুধু বেলুনের মতো ভেসে আছে। পূব দিক থেকে একখানা কালো হলুদ চাঁদিয়াল বেড়ে এলো, ওপর থেকে গোত্তা খেয়ে নেমে একটানে মধুবাবুর গাঢ় লাল ঘুড়িটাকে ভোকাট্টা করে দিল। আমি খুবই রেগে যাচ্ছিলাম। এরকম লোকের ঘুড়ি ওড়ানো সরকারিভাবে নিষিদ্ধ করে দেয়া উচিত। দ্বিতীয়বার ফের মধুবাবুর ছাদ থেকে একই চেহারার লাল ঘুড়ি
লাফঝাপ খেয়ে উঠল এবং ওপরে উঠে ভালো মানুষের মতো চুপটি করে ভেসে রইল। পশ্চিম দিক থেকে সাপের মতো একখানা কালো ঘুড়ি চমৎকার লাট খেতে খেতে ধেয়ে এলো। কুচ করে লাল ঘুড়িটা কেটে দিয়ে মহা আনন্দে ওপরে উঠে গেল। মনে হলো মধুবাবুর 3 মাস সশ্রম কারাদণ্ড হওয়া উচিত। পরপর মোট 13খানা লাল ঘুড়ি আকাশগঙ্গায় বিসর্জন দিয়ে মধুবাবু ক্ষান্ত হলেন। 13টা ঘুড়ির সুতো সমেত দাম তো কম নয়। গরিবের সংসারের এক বেলার খরচা। মাথাটা বড্ড গরম হয়ে গেল। উত্তেজনার মাথায় ছোট ফটকটা ঠেলে ঢুকেই পড়তে যাচ্ছিলাম। পানের দোকানদার হাঁক মেরে বলল, করেন কি মশাই, পাগল নাকি? বাবু এখন ঘেমে টেমে নামবেন, বড় ঘরের পাখার তলায় বসে ঘাম শুকোবেন, তারপর ঠান্ডা শরবত খাবেন, আরো আধ ঘন্টা ধরে রাখুন। শরবত? এরকম বিচ্ছিরি যে ঘুড়ি ওড়ায় তার বিষ খাওয়া উচিত। সামনে পেলে মধুবাবুকে হয়তো কথাটা বলেই ফেলতাম। ভাদ্র মাসের চড়া রোদে বেলা 12টায় ঘণ্টাখানেক ফুটপাতে দাঁড়িয়ে ঘুড়ির প্রহসন দেখলে লঘুগুরু জ্ঞান থাকার কথা নয়। অনেক কথাই দেখেছি সময় মতো বলে না ফেললে আর বলা হয় না। সময়ের ফাঁক পড়লেই নানা রকম বুদ্ধি বিবেচনা এসে যায়। আধ ঘন্টা বাদে পানওয়ালা একটু সদয় হয়ে বললেন, এবার যান, ঢুকে পড়ুন। কুটুম মানুষ রোদে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। আমি কুটুম নই, কিন্তু গাড়লের মতো কথাটা কবুল করতে যাই কেন? ফটক দিয়ে ঢুকে লাল সুরকির পথ দিয়ে গাছপালার ছায়া ছায়ায় কয়েক কদম হাঁটলেই গাড়ি বারান্দা। বাক্স বিছানা গাড়ি বারান্দার একখানা থামের আড়ালে রেখে ভেতরে ঢুকলাম। ফের বলি, আমি গাড়ল নই যে বাক্স বিছানা সমেত গিয়ে মধুসূদন বাবুর সামনে উদয় হব। এমনিতেই মানুষ উটকো লোক পছন্দ করেন না, বাক্স বিছানা সমেত হলে আরও অপছন্দ করেন। দরজার মুখে চাকর পথ আটকালো। কি চাই? শান্তিপুর থেকে আসছি, কোকিলেশ্বর বাবুর চিঠি আছে, মধুসূদন বাবুর সঙ্গে দেখা করব। কই চিঠি দেখি? চিঠি নিয়ে এসে ভেতরে গেল। খানিক বাদে এসে বিরস মুখে বলল, ভিতরে এসো। তান্ত্রিককে সবাই ভয় পায়, খাতির টাতির করে। ভেবেছিলাম কোকিলেশ্বরের চিঠি পেয়ে বাবু নরম হয়ে থাকবেন। নরম হলে আর কাত হতে কতক্ষণ। বনেদি বড়লোকদের বাড়ি যেমন হয়, মধুবাবুর বাড়িও সেরকম। দেয়ালে বড় বড় অয়েল পেন্টিং, মেঝেতে মার্বেল, ঝাড়বাতি, বার্মা সেগুনের সাবেক আসবাব। 2খানা ঘর পেরিয়ে 3 নম্বর ঘরে মধুবাবু একখানা ভারী আরাম কেদারায় বসা। 35-36-এর মতো বয়স, নাদুস নুদুস ফর্সা চেহারা, টানা টানা চোখ। ওপরে পাখা ঘুরছে, তবু দরদর করে ঘাম হচ্ছে। আমি সামনে যেতেই হঠাৎ টান টান হয়ে বসে বাঘা গলায় হাঁক মারলেন। ভেবেছে কি জোচ্চোরটা? হ্যাঁ, আমার বাড়িটা কি ধর্মশালা যে যাকে তাকে চিঠি দিয়ে পাঠাবে? তাও খাঁটি তান্ত্রিক হলেও না হয় বুঝতুম। বেটা 3 দফা 1000 টাকা করে নিয়ে 3টে মাদুলি দিয়েছে। বলেছিল মামলা মোকদ্দমা 3 মাসে মিটে যাবে। মাদুলির কি জোর রে বাবা! 4খানা মামলা ছিল, এখন দাঁড়িয়েছে 7খানায়। আর 7,000 টাকা দিয়ে যজ্ঞ করালে কিনা একজিমা সারবে। সেরেছে একজিমা? এই দেখো। মধুবাবু ধুতি তুলে ডান পাখানা বাড়িয়ে দিতেই দগদগে একজিমা দেখে আমি প্রমাদ গুণে চোখ বুজে ফেললাম। জোচ্চোর, 420। একটাও খাঁটি তান্ত্রিক আজ অব্দি খুঁজে পেলাম না, বুঝলে? তার ওপর আবার চিঠি ঠেকানো হয়েছে। পেয়ারের লোককে কলকাতায় ঠাঁই করে দিতে হবে। ওসব হবে না বাপু। কোকিলেশ্বরকে গিয়ে বলো আমি তাকে জোচ্চোর বলে মনে করি। টাকাগুলো যদি ভালোই ভালোই ফেরত না দেয় তো আমি থানা পুলিশ করব। আমি মাথা নিচু করে বললাম, যে আজ্ঞে। কথা শেষ করে বাবু উঠতে যাচ্ছিলেন। আমার মুখের ওপর দরজা একরকম বন্ধই হয়ে গেল বলা যায়। আর দরজা যখন বন্ধই হচ্ছে, তখন আমার পেটের মধ্যে যে কথাগুলো আকুপাকু করছিল সেগুলোকে চেপে রাখার কোনো মানেই হয় না। আমি গলা খাকারে দিয়ে বললাম, বাবু, একটা কথা ছিল। না না, কোনো কথা টথা নয়, কেটে পড়ো। আমি বললাম, ঘুড়ি ওড়ানোর ব্যাপারে 2-একটা কথা টক করে বলে যাই। মধুবাবু থমকে গিয়ে ভ্রু কুঁচকালেন। ঘুড়ি ওড়ানো নিয়ে কি কথা? আপনার মোট 13টা ঘুড়ি আজ কাটা গেছে, সঙ্গে অনেকটা করে সুতো। ঘুড়ির দাম 1.5-2 টাকা করে ধরলেও 30-40 টাকার ধাক্কা। বাবু গরম হয়ে বললেন, 1.5-2 টাকা? ছো, এসব আবার ঘুড়ি নাকি? এ হলো ইসমাইলের ঘুড়ি।
এক একখানা 12 টাকা করে দাম। আমি সঙ্গে সঙ্গে হিসেব কষে বলে দিলাম, তাহলে গত 1.5 ঘন্টায় আপনার 156 টাকার ঘুড়ি কাটা গেছে। সুতো আর মাঞ্জার খরচ ধরলে আরো 40-50 টাকা। বাবু নরম হলেন, একটু লজ্জাও পেলেন বলে মনে হলো। মাথা চুলকে বললেন, ইয়ে, তা বিকেলেও আমি ঘন্টাখানেক ঘুড়ি ওড়াই। আমি আঁতকে উঠে বললাম, বলেন কি? তাহলে যে দিনে পাল্লাটা 400 টাকা ছাড়িয়ে যাচ্ছে, তার উপর আপনি একটা ঘুড়িও কাটতে পারলেন না। ঘুড়ি ওড়ানোর কিছুই আপনি জানেন না। বাবুকে এবার একটু আগ্রহী দেখালো। তুমি বুঝি খুব জানো? জানি মানে? ঘুড়ির অ আ ক খ থেকে বিসর্গ চন্দ্রবিন্দু পর্যন্ত সব। বাবুর চোখ দুটো উজ্জ্বল হলো। জানো? কি জানো? আমি গলা খাকারি দিয়ে ঘুড়ি বিষয়ে আমার জ্ঞান উজাড় করে দিতে লাগলাম। লাটাইয়ের রকম ফের, সুতো, বিভিন্ন মাঞ্জা, হরেক রকমের ঘুড়ি এবং ওড়ানোর নানান কায়দা, ঘুড়ি কাটার নানান কৌশল। আমি বলে যাচ্ছি, আর বাবু দেখলাম চোখ বুজে মাথা নেড়ে নেড়ে তারিফ করছেন, ঠিক যেমন সমজদাররা ওস্তাদি গান শুনে শুনে তারিফ করে। প্রায় 40 মিনিট ভাষণ দেওয়ার পর আমি বললাম, এই হলো হাতে খড়ি। এইসব হাতে কলমে না শেখালে শেখা কঠিন। তবে সাদামাটা হিসেব হলো, আপনি যদি এক এক বেলা 4-5টা করে ঘুড়ি কাটতে পারেন, তাহলে আপনার 8-10টা করে ঘুড়ির খরচ বেঁচে যাচ্ছে। তার মানে দিনে প্রায় 100-125 টাকা। বাবু চোখ খুলে হাঁক দিলেন। গোকুল! চাকরটি এসে হাজির হতেই বললেন, তোর ঘরে একটা চৌকি পেতে দে, আজ থেকে ও এ বাড়িতেই থাকবে। গোকুলের মুখটা একটু শুকনো দেখালো। শুকনো গলাতেই বলল, যে আজ্ঞে। কলকাতায় এটা আমার প্রথম দিগ্বিজয়। মধুবাবু একদিন আমাকে ডেকে বললেন, আচ্ছা, অঙ্কে তো তুমি বেশ ভালোই। আমি বুক ফুলিয়ে বললাম, যে আজ্ঞে, মাধ্যমিকে আমি অঙ্কে 60 পেয়েছিলাম। এই কথায় মধুবাবুর চোখে মুখে শ্রদ্ধার ভাব ফুটে উঠল। বুঝলাম উনি নিজে মাধ্যমিকে অঙ্কে অত নম্বর পাননি। উনি বেশ সম্ভ্রমসূচক গলায় বললেন, সেদিন তুমি ঘুড়ির হিসেব বোঝাতে গিয়ে যেভাবে টপ করে 12-এর সঙ্গে 13 গুণ করে ফেললে, তা বেশ কঠিন কাজ। তুমি বরং আমার ছেলেটাকে অঙ্ক শেখাও। তার অবশ্য অঙ্কের মাস্টার আছে, তবে সে সপ্তাহে 2 দিন করে আসে। তুমি রোজ সন্ধেবেলায় বসে ওর হোম টাস্কগুলো দেখে দিও। যে আজ্ঞে। এবার আমরা শুনবো মধুরিমার কথা। মানুষের মনের মধ্যে এক অন্য জগৎ। ভাগ্যিস সেই জগতের কথা অন্য কেউ টের পায় না। পেলে আমার খুব মুশকিল ছিল। মনের মধ্যে কত কি যে হয়, কত খারাপ খারাপ কথা আসে, কত খারাপ চিন্তা, কত পাপ, কত লজ্জা যে বলতে পারি না। মনের জ্বালায় জ্বলে মরি। আর একা একা কত যে হাসি, কাঁদি, বিষণ্ণ হয়ে যাই, তার ঠিক নেই। আশেপাশে কোনো অন্তর্যামী নেই বলে বেঁচে গেছি বাবা। গঙ্গা একদিন বলেছিল, তোর চোখে ভাষা আছে। আমি তো হেসেই মরি। চোখ কি ডায়ালগ দেয় নাকি রে পাগল? গঙ্গা বলল, তা নয়, তোর মনের ভাব চোখে বেশ ফুটে ওঠে। তাই? তাহলে বলতো আমি এখন কি ভাবছি? তা বলতে পারবো না, কিন্তু মাঝে মাঝে তুই যখন আমাকে ঘেন্না করিস, তখন আমি টের পাই। আমি অবাক হয়ে বললাম, হোমা, তোকে আবার কখন ঘেন্না করলুম? গঙ্গা তার উঁচু নিচু বিচ্ছিরি দাঁতে হেসে বলল, সব সময় নয়, কিন্তু মাঝে মাঝে করিস কিন্তু। আমি টের পাই। বিপদ হলো, এই টের পাওয়াটা ভালো লক্ষণ নয়। কথাটা মিথ্যে হলে বাঁচতুম, কিন্তু তা হওয়ার জো নেই। গঙ্গা, কে জানে কেন আমার ভীষণ নেওয়াটা। বন্ধু, কিন্তু বন্ধুর মতও নয়। আমি যা বলি, যা করি, গঙ্গা তাতেই মুগ্ধ। আমার দিকে হাঁ করে চেয়ে থাকবে সব সময়। বাড়ি গিয়ে সারাক্ষণ নাকি আমার কথাই বলে। ওর ওই ন্যাওটাপনায় মাঝে মাঝে আমার হাঁপ ধরে যায়। এত দেখলেপনা কেন রে বাপু? আর সারাক্ষণ আমার মুখের ওপর আমার অত প্রশংসাই বা কেন? এমনিতে ভালোই লাগে, কিন্তু সারাক্ষণ নয় তা বলে। আমি অত ভালোও কিন্তু নই। দেখতে বেশ সাদামাটা, লেখাপড়ায় মাঝারি, গরিবের মেয়ে, এবং আহামরি বুদ্ধিমতীও কিছু নই। গঙ্গা আমার চেয়ে 19-20 খারাপ। সে দেখতে আরেকটু, লেখাপড়ায় আরেকটু, আর বুদ্ধিশুদ্ধিতেও আরেকটু খারাপ। কিন্তু পাল্লায় তুললে খুব বেশি পার্থক্য নেই। একটা ব্যাপারে সে আমার চেয়ে এগিয়ে আছে, সেটা হলো পয়সা। তার বাবার অনেক টাকা, অনেক অনেক টাকা।
বিপদ হলো এই যে, সত্যি আমি গঙ্গাকে মাঝে মাঝে ঘেন্না করি। এটাও টের পাচ্ছে। কি করে পাচ্ছে কে জানে? আমার চোখ নাকি ডায়ালগ দেয়। গঙ্গাকে নিয়ে আমার চিন্তা নেই, সমস্যা অন্য জায়গায়। বোকা গঙ্গাও যদি আমার মনের কথা একটু হলেও জেনে যায়, তাহলে অন্য কেউ, আরো বুদ্ধিওয়ালা কেউ তো আরো বেশি টের পাবে। এমনিতে গঙ্গা আর আমি খুব বন্ধু। পাড়ার নবকুমারী রেপ হওয়ার পরে অনেক মিটিং টিটিং হলো। ভীষণ উত্তেজনা। সকলেই সামাজিক অপরাধের প্রতিকার নিয়ে ভাবিত। প্রতিকার নিয়ে ভেবে যে কিছুই হয় না, তা আমরা মেয়েরা খুব ভালো জানি। এই মেয়ে শরীর যতদিন থাকবে পৃথিবীতে, রেপও থাকবে। দোষের মধ্যে নবকুমারী একটু বারমুখ, একটু উড়নচণ্ডী ছিল। কবে রেপ হবে সেই ভয়ে তো আর সবাই গুটিয়ে থাকতে পারে না। আর সব মেয়েই যে রেপকে ভয় পায় এমনও নয়। শীতকালে সুবর্ণরেখার ধারে পাড়ার এক দঙ্গল ছেলে মেয়ের সঙ্গে লরিতে চেপে মাইকে হিন্দি গান বাজাতে বাজাতে পিকনিকে গিয়েছিল। সেইখানে কি হয়েছিল তা কে বলতে পারে। সুবর্ণরেখার ধারে তখন আরো 50টা দল পিকনিক করতে এসেছে। এ দলে ও দলে মেলামেশা হতেই পারে, ঝগড়া কাজিয়া মারপিটও হয়। নবকুমারী একটু বেসামাল আর দলছুট হয়ে গিয়ে থাকবে। ফেরার সময় মাথা গুনবার সময় তাকে না পাওয়ায় খোঁজ খোঁজ। মাঝরাত্রিরে অচৈতন্য তাকে পাওয়া গিয়েছিল ঝোপ জঙ্গলের মধ্যে। এসব ক্ষেত্রে যা হয়, মেয়ের বাড়ির লোকেরা ঘটনাটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করতে লাগলো। পুলিশ দার্শনিকের ভূমিকা নিয়ে মেয়েটারই দোষ খুঁজে বের করতে লাগলো। এরকম ক্ষেত্রে এসব তো হতেই পারে। বেশি অ্যাডভেঞ্চারাস হওয়াটা মোটেই ভালো নয়। আর নবকুমারী একদম চুপ মেরে নিজের মধ্যে গুটিয়ে গেল। রেপিস্টরা ধরা পড়ল না, কারণ অতগুলো দল পিকনিক করতে গিয়েছিল। কোন দলের কোন ছেলেরা কাণ্ডটা করেছিল তা নবকুমারীর জবানি থেকে স্পষ্ট হলো না। রেপিস্ট কথাটা আমার পছন্দ নয়। ফেমিনিস্ট, আইডিয়ালিস্ট ইত্যাদি কাজের পিছনে একটা ইজম থাকে। রেপের পেছনে তো আর রেপিজম নেই। রেপ যে করে তাকে রেপার বললেই তো হয়। ইংরেজি ভাষা কিছু কিম্ভূত আছে কিন্তু। যাই হোক, নবকুমারীর ঘটনার পর থেকে আমাদের পাড়ায় রেপ প্রতিরোধের নানা প্রতিষেধকের কথা উঠল। অতনুদা হলেন পাড়ার ডু গুডার। তিনি মেয়েদের আত্মরক্ষার জন্য কারাটে ক্লাসের ব্যবস্থা করলেন। একজন অল্প বয়সী কারাটে বিশেষজ্ঞ অমর স্মৃতি ক্লাবের ছোট্ট উঠানে সপ্তাহে 2 দিন আমাদের আত্মরক্ষার কৌশল শেখাতে লাগলো। হাত ওঠানো, পা ওঠানো, এক ঠ্যাঙে নেংচে নেংচে শূন্যে লাথি মারা, এসব করতে গিয়ে আমরা হেসে কুটিপাটি। তার উপর অনভ্যাসে গায়ে হাত পায়ে 100 ফোড়ার ব্যথা। আর সেই কারাটে ক্লাস দেখতে পাড়ার গুচ্ছের ছেলে ছোকরা জুটতে লাগলো। তাদের উৎসাহই বেশি। আমাদের মধ্যে একমাত্র গঙ্গাই খুব মন দিয়ে শিখত। আমি একদিন গঙ্গাকে বললাম, কারাটে শিখে হবে তো 22.5। আমি আর লোক হাসাতে যাচ্ছি না বাপু। গঙ্গা সঙ্গে সঙ্গে বলল, আমিও তাহলে আর যাব না। ঠিক এই জন্য গঙ্গাকে আমার ঘেন্না হয়। কেন যে ও আমাকে প্রতি পদে নকল করে, আমার ভারী রাগ হয়। গঙ্গা অবশ্য দুঃখ করে বলল, আর আমি যা কুৎসিত দেখতে, কেউ আমাকে রেপও করবে না। কথাটার প্রতিবাদ করে গঙ্গাকে আমার সান্ত্বনা দেওয়া উচিত ছিল। সেটা আমি ইচ্ছে করেই করিনি। কারাটে ক্লাসে যাওয়া বন্ধ করার সপ্তাহখানেক বাদেই আমাদের লেটার বক্সে আমার নামে একটা চিঠি পাওয়া গেল। কারাটে ক্লাসে কেন আসছেন না? আমি যে আপনার জন্য অপেক্ষা করে থাকি। নিচে নাম সই, সুজিত। খুব অখাদ্য না হলে সব মেয়েই কম বেশি প্রেমপত্র পায়। আমিও পেয়েছি, কিন্তু এই চিঠিটা আমার বেশ পছন্দ হলো। ভাবাবেগ নেই, উচ্ছ্বাস নেই, সুন্দর হাতের লেখায় 1.5 লাইনে যা লেখার সবটুকুই লিখেছে। মুশকিল হলো সুজিত যে কে তা আমি চিনলাম না। পাড়ার ছেলেদের মধ্যে সুজিত বলে কেউ নেই। সুজিত ঘোষ একজন আছেন বটে, কিন্তু তার বয়স 70-এর ওপর। তাহলে এই সুজিত কে? গঙ্গার সঙ্গে আমার সব কথাই হয়। চিঠিটা দেখে সে খুব খুশি। আমার প্রেমপত্র এলেও সে যে কেন খুশি হয় কে জানে বাবা। গদগদ গলায় সে বলল, তোকে সকলের পছন্দ জানিস, সবাই তোর কথাই বলে। ডাহা মিথ্যে। তবু প্রতিবাদ না করে বললাম, কিন্তু ছেলেটাকে? দাঁড়া, খোঁজ নিচ্ছি। বেশি হইচই করিস না, মনে হচ্ছে পাড়ার নতুন কেউ। হইচই হলে ছেলেটার বিপদ হতে পারে। নবকুমারীর রেপের পর পাড়া এখন গরম হয়ে আছে।
পরদিনই গঙ্গা এসে বড় বড় চোখ করে বলল, ওরে বাবা, এই যে সাংঘাতিক ছেলে। ভয় পেয়ে বললাম, সাংঘাতিক? হ্যাঁ রে, এমটেক পরীক্ষা দিয়ে এসেছে, শিগগিরই নাকি কানাডায় চলে যাবে। কিন্তু ছেলেটা কে? শেফালি বৌদির ভাই, পরীক্ষা দিয়ে ছুটিতে দিদির বাড়িতে বেড়াতে এসেছে, বোকারোর ছেলে। আমি একটু অবাক হলাম, এত ভালো ছেলের আমাকে পছন্দ কেন? অঙ্কটা মিলছে না। আমি রোমান্টিক ধরনের মেয়ে নই, বাস্তব বুদ্ধি কাজ করে। আচমকা অনেক সময় একটা বাজে পছন্দ হয়ে যেতে পারে, কিন্তু পরে তার জেরটা ভালো হয় না। দেখতে কেমন? দেখতে বলে গঙ্গা একটু ভাবল, তারপর বলল, তোর পাশে মানাবে না। রোগা হ্যাংলা শরীর, কালো, মুখে ব্রণের দাগ আছে। আমি মৃদু হেসে বললাম, আমার মা কি বলে জানিস? ছেলেরা হলো হীরের আংটি, একটু বাঁকা হলেও হীরে। সে আমার মাও বলে, কিন্তু বর একটু সুন্দর না হলে ভালো লাগে বল? আমি হেসে কুটিপাটি, এর মধ্যে আবার বরের কথা আনতে গেলি কেন? একটা 1.5 লাইনের চিঠি, তা থেকে কি এত দূর ভেবে নেওয়া যায়? তুই ভাই বড্ড কাট, কোনো ছেলেকে পাত্তাই দিতে চাস না। আমি হলে, তুই হলে একটু বাজিয়ে দেখতাম কিন্তু। চিঠিটাকে বিশেষ পাত্তা না দিলেও আমি কিন্তু ফের কারাটে ক্লাসে যাওয়া শুরু করলাম। দুর্নিবার কৌতূহলও মেয়েদের একটা গয়না। কারাটে ক্লাস যে একটা পণ্ডশ্রম, এসব শিখেও যে শেষ অবধি ধর্ষণকারীদের ঠেকানো যাবে না, এটা বুঝতে আমার সময় লাগেনি। কিন্তু অনেক মেয়েই নানা আশা আকাঙ্ক্ষা নিয়ে শিখছে। তাদের অধিকাংশই হয়তো রেপ হবে না, কিন্তু অত্যাচারী ভাবী স্বামীদের কথাও হয়তো তারা খেয়ালে রাখছে। কোন বাংলা ছবিতে যেন দেখেছিলাম, নতুন বউ শাশুড়ির মার ঠেকাতে হাত মোচড়ে দিয়েছিল। মেয়েদের শ্বশুরবাড়িতে কত কি হয়, কিন্তু মুষ্টি চোখ জানা থাকা ভালো। কিন্তু সুখী দাম্পত্য জীবনে কারাটের অবদান বিষয়েও আমার সন্দেহ আছে। 3 দিনের দিন সুজিতকে চিনতে পারলাম। গঙ্গা যেমন বিবরণ দিয়েছিল, অনেকটা সেরকম দেখতে একটা ছেলে উঠোনের বাঁশের বেড়ার ধারে কয়েকজনের পিছনে দাঁড়িয়েছিল। হাত পা ছুটতে ছুটতেই দেখা। গঙ্গা তাকে দেখেনি, সে মন প্রাণ দিয়ে কারাটে শিখে যাচ্ছে। একটু ফাঁক পেয়ে বললাম, ওটাই কি সুজিত নাকি রে? গঙ্গা আমার হাতটা চেপে ধরে বলল, হ্যাঁ হ্যাঁ, তোকে গিলে খাচ্ছে। কলকাতা শহরে নিরবচ্ছিন্ন বাড়ি আর জনস্রোতে রোমান্টিক ফাঁকা জায়গা নেই বললেই হয়। ক্লাসের শেষে আমি আর গঙ্গা যখন বাড়ি ফিরছি, তখন একটা সদ্য ওঠা বাড়ির সামনে সুজিতকে দাঁড়িয়ে থাকতে দেখে আমি গঙ্গার হাত টেনে ধরে দাঁড়িয়ে বললাম, কিছু বলবেন? সুজিত বেশ লাজুক, কুণ্ঠিত গলায় বলল, আমি আপনাকে একটা চিঠি দিয়েছিলাম, কোনো অন্যায় হয়নি তো? চিঠি দেওয়াটা তো অন্যায় নয়, অসভ্যতা করাটা অন্যায়। গঙ্গা আমার হাত খিমচে দিচ্ছিল। সুজিত মাথা নিচু করে নরম গলায় বলল, আপনার মনোভাবটা যদি জানতে পারতাম। অনিচ্ছে সত্ত্বেও যে কারাটে ক্লাসে আবার আসছি, তা থেকেই মনোভাবটা বুঝে নিতে পারবেন। তবে একটা কথা। কি কথা? আমি তেমন দেখন সুন্দরী মেয়ে নই, লেখাপড়াতেও তেমন ভালো না। 2 দিন পরে আপনার ভুল ভাঙলে আমি বিপদে পড়ব। আমি গরিবের মেয়ে, আমাদের অনেক হিসেব করে চলতে হয়। আমি কিন্তু সিরিয়াস। আমি আরো বেশি সিরিয়াস। জানেন তো, পুরুষদের চেয়ে মেয়েদের বিপদ বেশি। জানি। আপনি কি ফেমিনিস্ট? সব মেয়েই ফেমিনিস্ট, যেমন সব পুরুষই শোভিনিস্ট। আমি সেরকম নই। শুনলাম আপনি ভালো ছাত্র, বিদেশে যাচ্ছেন। সেটা আমার মাইনাস পয়েন্ট নয় তো? না, তবে আমি একটু ভয় পাচ্ছি। গঙ্গার খিমচিতে বোধহয় হাতের রক্ত বেরিয়ে গেল। খিমচি দিয়ে সে যে কি বোঝাতে চাইছে, ওই জানে, বোকাটা। সুজিত অসহায় গলায় বলল, ভয় পাচ্ছেন কেন? আমরাও বড়লোক নই, নিতান্তই মধ্যবিত্ত। আপনার কোনো অসুবিধা হবে না। মেয়েদের অসুবিধাগুলো পুরুষেরা কখনোই বুঝতে পারে না। পুরুষরা যখন কোনো মেয়েকে চায়, তখন জান কবুল করে চায়, যা খুশি করতে পারে। কিন্তু পুরুষের আবেগটা বেশি দিন থাকে না। সুজিত এবার চোখ তুলে আমার দিকে চেয়ে একটু হাসল। বলল, আশ্চর্য, আপনার বয়স বোধহয় 17-18-র বেশি হবে না। এই বয়সে কোনো মেয়ের এত পার্সোনালিটি থাকে না। প্রতিবাদ করছি না, কিন্তু একটা কথা বলি, মেয়েরাও যখন কোনো পুরুষকে চায়, তখন তারাও কিন্তু কম মরিয়া হয়ে ওঠে না। সত্যি কথা, তবে পার্সেন্টেজে একটু কম। আমাকে আপনার অপছন্দ হয়নি তো?
আমি সুপুরুষ নই, কালো, রোগা, মুখশ্রী সুন্দর নয়। আপনি বেশ লম্বা। পুরুষদের হাইটটাই তাদের রূপের প্রথম প্লাস পয়েন্ট। রোগাদের মোটাসোটা হওয়ার দরকারই বা কি? যখন সারা দুনিয়া রোগা হওয়ার জন্য পাগল, কালো রংটা কোনো আলোচ্য বিষয় হতে পারে না। যাক, বাঁচালেন। আপনার কি চেহারা নিয়ে খুব টেনশন ছিল? বেশিরভাগ পুরুষই চেহারা নিয়ে মাথা ঘামায় না। পুরুষত্বটাই তো তাদের আসল চেহারা। আরেকটা কথা। কি কথা? আপনার চেয়ে আমার ও ব্যাপারে কমপ্লেক্স অনেক বেশি। মেয়েদের রূপটা বড় কথা। আমি তো দেখতে ভালো নই। গঙ্গা এতক্ষণ চুপ করে থাকলেও এবার আর পারল না। আমার হাতে নখ বসিয়ে দিয়ে চাপা গলায় বলল, কি বলছিস মুখ পুড়ি? তুই দেখতে ভালো নোস তো ভালো কে? সুজিত ফের একটু হেসে বলল, কমপ্লিমেন্ট দেওয়ার অভ্যাস আমার নেই। জীবনে এই প্রথম কোনো মেয়ে সম্পর্কে প্রকাশ্যে আগ্রহ দেখালাম। এ ব্যাপারে আমার দিদিও সাক্ষী দিতে পারে। মেয়েদের সম্পর্কে আমি খুব উদাসীন। আপনার যদি রূপগুণ কিছুটা না থেকে থাকে, তাহলে আমি এতকালের অভ্যাস ভেঙে এতটা এগোতাম কি? আপনি প্রকৃত সুন্দরী কিনা জানি না, কিন্তু আমি নিজের চোখ দিয়ে যা দেখেছি তাই আমার জন্য যথেষ্ট। ছেলেটাকে আমার বেশ ভালো লাগলো। এতক্ষণ এতটাও বোকা বোকা কথা বলেনি। ল্যালা নয়, বুদ্ধিমান বলেই মনে হচ্ছে। বুদ্ধিমান পুরুষ সব মেয়েরই পছন্দ। তবে পছন্দ আর প্রেম এক জিনিস নয়। সুজিতকে প্রথম আলাপে পছন্দ হলেও আশ্চর্যের বিষয়, আমার বুকে দুরদুরুনি উঠল না, কান গরম হলো না, জল তেষ্টা পেল না, এবং সবচেয়ে বড় কথা, লজ্জা লজ্জা ভাবটাও এলো না। আর এগুলো যদি প্রথম দর্শনেই না হয়, তাহলে পরে আর কখনো হবে না। না, আমি এখনো প্রেমে পড়িনি। এমন নয় যে আমি প্রেমে খুব বিশ্বাসী। আমার ভিতরে একটা কাঠ কাঠ ভাব আছে ঠিকই। গঙ্গা মিথ্যে কথা বলে না। আমি বড্ড হিসেবি। কিন্তু প্রেম না হলেও বিয়ে করতে তো বাধা নেই। আমার রক্ষণশীল পরিবার থেকেও আপত্তি উঠবে না, কারণ সুজিতরা আমাদের সবর্ণ। আর সুজিতও প্রেম করার ছুতোয় কাছে ঘেঁষতে চাওয়ার ছেলে নয়। কানাডায় যাওয়ার আগে তাকে বিয়ে করে যেতে হবে বলে তার মা বাবা ধরেছে। সে পরদিন আমাকে সরাসরি বিয়ের প্রস্তাবই দিয়ে ফেললো তার দিদির মারফত। আমি রাজি থাকলে আমার মা বাবার কাছে প্রস্তাব দেওয়া হবে। আমি শেফালি বৌদিকে বললাম, আপনার ভাই এত অদ্ভুত কেন? ভালো করে দেখলো না, বুঝলো না, তার আগেই বিয়ের প্রস্তাব? আমার ভাই এমনিতে খুব ভালো। যা করবে বলে ঠিক করে তাই করে। তোমার যদি আমাদের পরিবার সম্পর্কে কোনো দ্বিধা বা প্রশ্ন থাকে, তাহলে বরং খোঁজ খবর করে দেখতে পারো। গর্ব করে বলতে পারি, আমার ভাইয়ের মতো ভালো ছেলে পাওয়া শক্ত। সেটা জানি বৌদি, আমার ভাবনা নিজেকে নিয়ে। আমি তোমার ভাইয়ের পাশে তো দাঁড়াতেই পারি না। সবে মাধ্যমিক পাশ করেছি। তুমি তো ফার্স্ট ডিভিশনে পাশ করেছো। মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনটা কোনো ব্যাপার নয়। গাদা গাদা ছেলে মেয়ে স্টার পেয়ে পাশ করছে যেখানে, সেখানে আমার নম্বর মোটে 62%। তুমি বরং একটু ভাবো। আমার বিশ্বাস এ বিয়ে হলে তোমার পরে কোনো অনুশোচনা করতে হবে না। আমার ভাই খুব গোছানো ছেলে। নিজের জামা প্যান্ট নিজেই কেচে ইস্ত্রি করে নেয়। সুন্দর বাজার করতে পারে। নিজের ঘরখানা ছবির মতো গুছিয়ে রাখে। সংসারী ছেলে বলতে যা বোঝায়, ওর সঙ্গে যার বিয়ে হবে সে খুব সুখী হবে। আর একটা কথাও বলে রাখি, আমাদের কোনো দাবি দেওয়া নেই। কে জানে কেন এসব কথা শুনে আমার মনটা আরো খারাপ হয়ে যাচ্ছিল। মনে হচ্ছে সুজিতের সঙ্গে আমার বিয়ে হলে আমার পরিশ্রম অনেক বেঁচে যাবে। দুশ্চিন্তা করার কিচ্ছু থাকবে না। সুজিত হয়তো সময় মতো অফিসে যাবে, সময় মতো ফিরবে, নিজের জিনিস নিজে গোছাবে, আমার কাজে সাহায্য করবে। সবই ঠিক, কিন্তু আমার বাঙাল বাবা এই ধরনের পুরুষকে বলেন মাইগ্যা পুরুষ। তবু এ বিয়ের প্রস্তাব পেলে বাবা দুহাত তুলে নাচবে। শুধু আমার মনটাই নেচে উঠছে না। আমি মৃদুস্বরে বললাম, আমাকে 2 দিন সময় দিন বৌদি। এই বয়সে প্রথম বিয়ের প্রস্তাব তো, একটু ভেবে নেই। ভাবো, তবে তোমার বয়স কম বলেই বলছি। বাড়ির গুরুজনদের বলো, তারা তোমাকে ভাবতে সাহায্য করবেন। তোমার মাত্র 17-18 বছর বয়স। তোমার মাথায় হয়তো ঠিক কুলিয়ে উঠবে না। আচ্ছা বৌদি। এরপর শুরু হলো আমার নিজের সঙ্গে যুদ্ধ। এ বিয়ে করলে যে আমি জাগতিক দিক থেকে দারুণ সুখী হব, আমার গরিব বাবার বিয়ের খরচ যে অনেক বেঁচে যাবে, বিদেশে থাকলে যে আমিও অনেক উন্নতি করতে পারবো, সে সবই আমি নিজেকে বোঝালাম।
কিন্তু আমার নিথর বুকে কোনো তরঙ্গ নেই, উল্লাস নেই, আগ্রহটা অবধি জাগাতে পারছি না। কি যে করি! সুজিত কত ভদ্র ছেলে, কয়েকটা দিন সে আমার কাছে ঘেঁষার চেষ্টা অবধি করল না। বারবার হানা দিলে আমি বিরক্ত হতে পারি ভেবেই হয়তো। 3 দিন নিজের সঙ্গে লড়াই করার পর মনে মনে বিপর্যস্ত হয়ে আমি মাকে সব বলে দিলাম। সব শুনে মা প্রথমটা কেমন যেন, যাকে বলে বিহ্বল হয়ে পড়ল। ঠোঁট নড়ছে, কথা সরছে না। তারপর আনন্দে আমাকে জড়িয়ে হাউ হাউ করে কাঁদতে লাগলো। তোর যে এত ভালো পাত্র জুটবে তা যে স্বপ্নেও ভাবিনি। আমার বাবা সামান্য একটা চাকরি করে, আর সকালে এক বড়লোকের বাড়ির গৃহদেবতার দৈনিক পূজা করে মাসান্তে সামান্য দক্ষিণা পায়, আর ছুটছাট পুজো বা যজ্ঞ করে কিছু কিছু মাঝে মাঝে আসে। এই খবর শুনে বাবা স্তম্ভিত। বলল, এতকাল পুজো আর্চা করে এতদিন বাদে কি ভগবানের আসন টলল? হঠাৎ ছপ্পর ফুঁড়ে এক ঘড়া মোহর কে যেন ঢেলে দিয়েছে আমাদের ঘরে। যাই হোক, চিঠি চাপাটি চালাচালি, শেফালি বৌদির মধ্যস্থতা ইত্যাদির মাধ্যমে বিয়েটা একরকম ঠিক হয়ে গেল। এখন ভাদ্র মাস, সামনে পুজো। আশ্বিন কার্তিকে বিয়ে হয় না, অগ্রহায়ণেও নয়, কারণ সুজিত তার মা বাপের বড় ছেলে। পৌষ বাদ দিলে মাঘ মাসে বিয়ে হতে পারে। সুজিতের কাগজপত্রের প্রসেসিং চলছে। কানাডা যেতে যেতে তার মার্চ এপ্রিল। বোকারো ফিরে যাওয়ার আগে তার সঙ্গে আমার মাত্র 2-1 বার দেখা হলো। কথাবার্তা যৎসামান্য, কারণ সে লাজুক মানুষ। প্রেম নিবেদন করার মতো বোকা সে নয়। মা বাবার তাকে বড় পছন্দ। গঙ্গা জিজ্ঞেস করলো, আপত্তিটা তাহলে কার? আমি একটু অবাক হয়ে বললাম, অপছন্দ? অপছন্দ তো কারো নয় দেখছি। তবে তোর মুখখানা খুশিয়াল নয় কেন? আমার অমন পাত্র জুটলে ঢাক বাজিয়ে নাচতুম। আহা, বিয়ে আবার খুব আনন্দের কিছু নাকি? বিয়ে মানে হলো ট্রান্সপ্লান্টেশন, তাই আমার নার্ভাস লাগছে। তোকে নার্ভাস দেখাচ্ছে না, কেমন যেন শুকিয়ে গেছিস, মুখে বড্ড করুণ করুণ ভাব। গঙ্গা, বোকা গঙ্গা আমাকে মাঝে মাঝে ভয় পাইয়ে দেয়। ও কি করে আমার মনের ভাবটা টের পাচ্ছে? খুব বিপদ হলো দেখছি। বোকা গঙ্গায় যদি টের পায় তাহলে চালাকরা তো আরো টের পাবে। মনের মধ্যে এক অদ্ভুত গহীন রাজ্য, বাইরের কেউ টের পায় না। সেখানে আমি কি করি? আমিও কি জানি? সেখানে আমি পাগল, আমি শৈরিনী, আরো কত কি। ওই গহীন রাজ্যে নিজেকে আমি একদম চিনতে পারি না। বাইরে যাকে ভালোবাসি তাকে কখন যে ঘেন্না করি, আর যাকে ঘেন্না তাকে কেন যে ভালোবাসতে ইচ্ছে হয়। বললে লোকে বিশ্বাস করবে না। মাঝে মাঝে আমার ইচ্ছে 2-3 জন সোলজার এসে আমাকে রেপ করুক। একদিন দুপুরে ঘুম থেকে উঠে আমার মনে হলো, আচ্ছা একটু গু খেলে কেমন হয়? খেয়ে দেখবো নাকি কয়েক চামচ গু। ভাবতে ঘেন্না হচ্ছিল, কিন্তু ইচ্ছেটাও কিছুতে ছাড়ছিল না। এইসব উল্টোপাল্টা অদ্ভুত ব্যাপার নিয়ে আমার মনকে আমি ভয়ও পাই, আবার ভালোবাসি। ভালোবাসি কারণ আমার বইয়ের সাজানো জগৎটাকে ভেঙে চুরে সে নানান উত্তল অবতল আয়নায় নানা ছাদের প্রতিবিম্বে আমাকে দেখায়। এই যেমন আমার একদিন ইচ্ছে হলো, আচ্ছা আমার মা বাবা এখন মরে গেলে কেমন হয়? ওইখানে, ওই মনের রাজ্যে সুজিতের সঙ্গে আমার কখনো দেখা হয় না। তার কথা যদি বা ভাবতে চেষ্টা করি, মনটা একটু বিষণ্ণ বিষণ্ণ আর উদাস হয়ে যায়। কখনো বুক উদ্বেল হয় না, কাম গ্রন্থিতে হয় না কোনো ক্ষরণ। আমার মনের মধ্যে একটা প্রত্যাখ্যান থানা গেড়ে বসে আছে, বসেই আছে। বুদ্ধি বিবেচনা দিয়ে তাকে যতই উৎখাত করতে চেষ্টা করি না কেন, সে স্থির নিশ্চল। আর ওখানেই আমার ভয়, একদিন সুজিত ঠিক আমার চোখের ভেতর সেই প্রত্যাখ্যানকে দেখতে পাবে, যেমন গঙ্গা ধরতে পারে। বোকা গঙ্গায় যদি ধরতে পারে, বুদ্ধিমান সুজিত আরো সহজে পারবে। অনেক ভেবে মনে হয় আমরা সবাই একটু একটু অন্তর্যামী। মনের ভেতরটাকে বোধহয় সব সময় লুকোনো যায় না, তবে নানা মিথ্যে দিয়ে অভিনয় দিয়ে ধামাচাপা দেয়া যায় মাত্র। কিন্তু সে তো ভয়ঙ্কর পরিশ্রম। একদিন আমাদের কারাটে ক্লাবে ধ্যান শেখানো হচ্ছিল। আমি আমাদের কারাটে মাস্টার সন্তুদাকে জিজ্ঞেস করলাম, ধ্যান করলে কি হয়? মন একাগ্র হয়। একাগ্র হলে কি হয়? আমাদের মন তো নানা চিন্তায় ছড়িয়ে থাকে। একাগ্র হলে মন একটা চিন্তায় এসে স্থির হয়। কোন চিন্তায় স্থির হবে?
ভালো চিন্তা না খারাপ চিন্তা? না, না, অবশ্যই ভালো চিন্তা। তার কি কিছু ঠিক আছে? ভালো চিন্তা যদি মনে না আসে? চেষ্টা করতে হবে। আর চেষ্টাই তো ধ্যান। আচ্ছা ধরুন ভালো চিন্তাই করলাম। তাতে কি হবে? মনের শক্তি বেড়ে যাবে। টেনশন থাকবে না, ভয় থাকবে না। টেনশন নয়। আমি জানতে চাই ধ্যান করলে কি মানুষের প্রতি প্রেম ভালোবাসা আসে? এ কথায় সব কটা মেয়ে হেসে উঠল। হাসি মেয়েদের একটা রোগ। সন্তুদা বললেন, আমি যতদূর জানি ধ্যান করলে সবকিছু পারা যায়। ওটা স্পষ্ট হলো না। আহা, করেই দেখো না। ভালো না মন্দ জানি না, আমি চোখ বুজে সুজিতকে ধ্যান করার চেষ্টা করতে লাগলাম। কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই বুঝলাম সুজিতের মুখটাই আমার মনে পড়ছে না। তার বদলে অন্য সব নানা ধরনের মুখ চলে আসছে চোখের সামনে। আসছে নানা দৃশ্য। কিন্তু কিছুতেই সুজিতের মুখটা আসছে না। এটা সত্যি যে আমি সুজিতের প্রেমে পড়িনি। এও সত্যি যে আমি প্রাণপণে তার প্রেমে পড়ার চেষ্টা করে চলেছি। কিন্তু এত বায়নাক্কার দরকারই বা কি? আমার মা ও বাবার মধ্যেও কোনো প্রেম ছিল না। শুভদৃষ্টির সময়ে দুজনের প্রথম দেখা। তাতে তো কিছু আটকায়নি। দুজনে দিব্যি মেখে জুখে আছে। একজন সৎ, ভালো ছেলে, উজ্জ্বল ভবিষ্যৎ, তাকে ভালোবাসা যাচ্ছে নাই বা কেন? উপরন্তু যখন আমার আর কোনো প্রেমিক বা পছন্দের পুরুষও নেই। হ্যাঁ রে গঙ্গা, একটা সত্যি কথা বলবি? বল না। এই যে আমার এতটা বয়স হলো, এর মধ্যে আমি কোনো ছেলের প্রেমে পড়লুম না কেন বলতো? গঙ্গা ঠোঁট উল্টে বলল, তোর যোগ্য ছেলে আছে নাকি কেউ? দূর, ওটা একদম বাজে কথা। আমি নিতান্তই সাদামাটা। আমি খুব ভালো করেই জানি। ওটা কোনো কথা নয়। আমি ভাবছি আমি কি প্রেমহীনা? তার মানে? অনেক মানুষ থাকে হয়তো যারা কাউকেই ভালোবাসতে পারে না। তাদের ওই ব্যাপারটাই ভগবান দেন না। দূর, কি সব অলক্ষণে কথা ভাবছিস? তোর মনটা কত নরম। তুই আমার সবকিছু ভালো দেখিস, সেই জন্য তোর সঙ্গে কথা বলে সুখ নেই। তোর হয়েছেটা কি? বিয়ে ঠিক হয়ে গেছে, এখন এসব কথা কেন? ভয় রে, আমি বড্ড ভয় পাচ্ছি। ভয়টা কিসের? সুজিত তো অত ভালো ছেলে, কানাডায় যাবে, সব দিক দিয়ে রত্ন। আমার মতন খেদি পেঁচি ওর সামনে দাঁড়াতেই পারে না। তবু বলতো কেন আমি কিছুতেই ওর প্রেমে পড়তে পারছি না? গঙ্গা হেসে গড়িয়ে পড়ে বলল, দূর বোকা, তুই তো ওকে ভালো করে চিনিসই না। মেলামেশা মাখামাখি যখন হবে তখন দেখবি প্রেমের জোয়ারে ভেসে যাচ্ছিস। মাথা নেড়ে বললাম, কিন্তু আমি যে আজ অব্দি কোনো ছেলেরই প্রেমে পড়লুম না। অথচ এই তো প্রেমে পড়ার বয়স। সেই জন্য মনে হয় আমি বোধহয় বুকে পাথর নিয়ে জন্মেছি। তোর নিশ্চয়ই এমন হয় না? না রে বোকা, আমার ওরকম হবে কি? আমি তো কুৎসিত। যে কোনো ছেলে দেখলেই প্রেমে পড়ে যাই। এমনকি ওই যে হলুদ বাড়ির সুধীর ঘোষ, যার বয়স 50-এর কাছাকাছি। চেহারাটা সুন্দর বলে আমি একবার উগ্র প্রেমে পড়ে গিয়েছিলাম। আমি হেসে ফেললাম। গঙ্গা গম্ভীর হয়ে বলে, আমার তো বাছাবাছি করার উপায় নেই। কথাটা ঠিক নয়। গঙ্গার রূপ না থাক, ওর বাবার প্রচুর টাকা আছে। বিয়ের বাজারে সেটাও মেয়েদের একটা প্লাস পয়েন্ট। গঙ্গা নিশ্চয়ই বাছাবাছি করতে পারে। আমার বিশ্বাস গঙ্গার বেশ ভালো বিয়ে হবে। গঙ্গা বলল, আচ্ছা তুই কখনো মনোরয়ের প্রেমে পড়িসনি? আমি ঘেন্নায় শিউরে উঠে বললাম, মা গো, যা সাজে। গঙ্গা হি হি করে হাসতে লাগলো। বলল, কিন্তু চেহারাখানা বল। লোকে বলে মনো নাকি একদিন বোম্বে ফিল্মের হিরো হবে। তা হোক না হিরো, আমার ওরকম হিরোর দরকার নেই। যে ছেলে মুখে ফাউন্ডেশন মাখে, ঠোঁটে লিপস্টিক দেয়, সে আবার পুরুষ নাকি? মেয়ে ছেলেরও অধম। তুই কি ওটার প্রেমে পড়েছিলি নাকি? পড়বো না? কে না পড়েছে বল? তবে আমি কাছেই ঘেঁষতে পারিনি। আমাকে পাত্তাই বা দেবে কেন? ওর কত বান্ধবী। বলতে নেই, মনোরায় অতি সুপুরুষ। বেশ লম্বা চওড়া, ফর্সা, মুখশ্রী দারুণ সুন্দর। আর ওই অ্যাসেটকে কাজে লাগানোই হচ্ছে তার সারাদিনের একমাত্র কাজ। সঙ্গে ঝুড়ি ঝুড়ি বয়ঃসন্ধির মেয়েদের নিয়ে মনোরায় অলিতে গলিতে ঘুরছে। চালপট্টি, রূপকথা স্টোর্সের পেছনের মাঠে, নার্সিং হোমের বাগানে। কিস খাওয়া, চিঠি চালাচালি, সিনেমায় যাওয়া, রেস্তোরাঁয় যাওয়া। মনকে পয়সা অবধি খরচ করতে হয় না। মেয়েরাই বাড়ি থেকে পয়সা এনে মনোর পিছনে খরচ করে। উপহারও দেয়। শাহরুখ খানের মতো চুল, মোদির চক্ষু, লোল হাসি, মুখের উপটান,
কখনো কারুকাজ করা লম্বা ঝুলের পাঞ্জাবির সঙ্গে ডেনিম প্যান্ট, কখনো কুর্তা পাজামা, কখনো মারাক্কু টি শার্ট আর শর্টস। মনোরা যেন নিজেই নিজের বিজ্ঞাপন হয়ে ঘুরে বেড়ায়। আমি বললাম, যে পুরুষের পুরুষ বন্ধু নেই তার পুরুষত্ব যাওয়ার মুখে। ও তো অর্ধেক মেয়ে ছেলে হয়ে গেছে। গঙ্গা হি হি করে হাসলো। তারপর বড় বড় চোখ করে বলল, মনোরায় না একবার কাকে যেন বলেছিল, মধুরিমা স্যান্ডালের খুব দেমাক। ওকে চিট না করতে পারলে আমার নাম পাল্টে রাখবো। সে তো সবাই জানে। আরেকবার বল না, সেই যে তুই স্কুল থেকে ফেরার পথে গলির মুখে তোর পথ আটকে কিসব ডায়লগ দিয়েছিল। বিরক্ত হয়ে বললাম, আর কতবার শুনবি? বল না বল না। সেটা কোনো বীরত্বের কাজ ছিল না তো। আমি শুধু মিষ্টি করে বলেছিলাম, এই যে মনোদেবী, আপনার বয়ফ্রেন্ড নেই কেন বলুন তো? হোমোসেক্সুয়াল নাকি? মুখখানা কিরকম হয়ে গিয়েছিল বল। ভ্যাবাচেকা খেয়ে গিয়েছিল খুব। আমি আর দাঁড়াইনি। তোর যা সাহস! আহা, এতে সাহসের কি আছে? আর কখনো ভেড়েনি তোর কাছে? না, তবে একটা চিঠি দিয়েছিল। তাতে লিখেছিল সে খুব অনুতপ্ত। আসলে সে পাড়ার মেয়েদের সঙ্গে মিশলেও কাউকেই তার পছন্দ নয়। একমাত্র আমিই নাকি তার ধ্যান জ্ঞান। গঙ্গা বড় বড় চোখ করে বলল, তুই কি করলি? চিঠিটা ছিঁড়ে ফেললাম। তুই বলে পারলি, অন্য মেয়ে হলে চিঠি পড়ে পটকে যেত। এমন হতেই পারে। আমার ভিতরে প্রেম ট্রেম বলে কোনো বস্তুই নেই। না থাকলেই বাঁচোয়া। প্রেম না থাকলেও কিছু অসুবিধে নেই। সুজিতের সঙ্গে বিয়ে হলে আমি ঠিকই একটা রফা করে নিতে পারবো। প্রেম ছাড়াও তো কত সংসার দিব্যি টিকে আছে। প্রেমের বিকল্প আছে কাম, সংসার, দায় দায়িত্ব। আর এসবের ভিতর দিয়ে মেয়ে পুরুষের মধ্যে মায়া মমতা, দায় দায়িত্বের সম্পর্ক গড়ে ওঠে। কিচ্ছু অসুবিধা হবে না। কিন্তু যদি এমন হয় যে আমার ভিতরে প্রেমটা ঘুমিয়ে আছে, ঠিক যেন মজবুত বাঁধে আটকানো শান্ত এক জলাধার, বাঁধ ভাঙার মতো কেউ যদি না আসে, তাহলে ক্ষতি নেই। কিন্তু বিয়ের পর কখনো আমার সুখী সংসারের জীবনে হঠাৎ কেউ যদি এমন আসে যে জলাধারের বাঁধ এক মুহূর্তে উড়িয়ে দিয়ে সব লণ্ডভণ্ড করে দেয়, শেষে কি নষ্ট নীড়ের চারুলতা হতে হবে আমাকে? ভগবান! তাহলে যে শ্যাম কুল দুই হারাবে। তার চেয়ে প্রেম না থাকাই ঢের ভালো। সকালবেলা কে একজন বাইরে থেকে ডাকছিল, ঠাকুরমশাই আছেন নাকি ঠাকুরমশাই? আমি ঘুম চোখে উঠে দরজা খুললাম। বাইরে উদ্বিগ্ন মুখে একটা ছেলে দাঁড়িয়ে আছে, পরনে ধুতি, গায়ে একটা উড়নি। বললাম, বাবার জ্বর, কি দরকার বলুন তো? ছেলেটা খুব ব্যস্ত সমস্ত হয়ে বলল, জ্বর? এ হে, তাহলে তো মুশকিল হয়ে গেল। কিসের মুশকিল? পুরুতের তো অভাব নেই, আর কাউকে দিয়ে কাজ চালিয়ে নিন। ছেলেটা বলল, আমি মধুসূদন বাবুর বাড়ি থেকে আসছি। ঠাকুরমশাই মধুবাবুদের বাড়ির লক্ষ্মীনারায়ণের নিত্য পূজা করেন কিনা জানি, গিয়ে বলুন অন্য কাউকে দিয়ে পুজোটা আজকের মতো চালিয়ে নিতে। ছেলেটা খুব সংকোচের সঙ্গে বলল, পুজো হয়ে গেছে। হয়ে গেছে? তাহলে তো মিটেই গেল। ছেলেটা মাথা নেড়ে বলল, না, মেটেনি। একটু গন্ডগোল হয়ে গেছে। সেটা বলতেই তো ঠাকুর মশাইয়ের কাছে আসা। সাত সকালে লোকে এলে বড্ড বিরক্তির ব্যাপার। আমাদের মোটে দুটো খুপড়ি ঘর। ভিতরের ঘরে মা বাবা, সামনের ঘরে আমি আর আমার 7 বছর বয়সী ছোট্ট বোন একসঙ্গে শুই। আমরা দুজনেই ঘুম কাতুরে বলে বেশ বেলা অবধি ঘুমোই। এখনো মশারি ফেলা। আমার বোনটা ঘুমোচ্ছে। এই অবস্থায় তো বাইরের একটা উটকো লোককে ঘরে ঢুকতে দেয়া যায় না। বললাম, বাবার তো জ্বর, এখনো ওঠেনি, কথাটা আমাকে বললে হয় না? ছেলেটা ঘাড় কাত করে বলল, হয়। বুঝতে পারছি লোকটাকে বাইরে দাঁড় করিয়ে রেখে কথা বলাটা ভারী অভদ্রতা হচ্ছে, কিন্তু উপায় বা কি? ছেলেটা একটু মাথা নিচু করে থেকে অপরাধীর গলায় বলল, হলো কি জানেন, ঠাকুরমশাই না যাওয়াতে মধুবাবু আর তার স্ত্রী একটু চেঁচামেচি করছিলেন। আজ বিশ্বকর্মা পুজো বলে তারা ভালো আয়োজনও করেছিলেন। ঠাকুরমশাই না যাওয়াতে পুজো পণ্ড হওয়ার জোগাড়। আমি বললাম, কিন্তু ওদের বাড়ির কাছে ফটিক ভট্টাচার্য বলে এক পুরুত থাকে। বাবা না যেতে পারলে তাকে দিয়েই তো পুজো করান ওরা। ছেলেটা অসহায় মুখ করে বলল, বললাম যে আজ বিশ্বকর্মা পুজো, আজ সব পুরুতে ব্যস্ত, কাউকে পাওয়া যায়নি। তাহলে পুজোটা করলো কে? আমি। তাহলে গন্ডগোলটা কোথায়?
আপনি কি পুজোর মন্ত্রে ভুল করেছেন? না, নদিয়ার শান্তিপুরে আমি বিস্তর পুজো করেছি। তাহলে? পুজো করার ফলেই গন্ডগোল। মধুবাবু আর বৌদি দুজনেই পুজো দেখে ভীষণ খুশি। তারা সাফ বলে দিলেন, এখন থেকে নিত্য পুজো আমিই করব। আমার হাই উঠছিল। হাইটা চাপতে গিয়ে কান দিয়ে বাতাস বেরিয়ে গেল। কান দিয়ে যে কি করে বাতাস বেরোয় বাবা কে জানে। বললাম, তাতে কি হলো? আপনার তো ভালোই হলো তাহলে। ছেলেটার চোখ দুটো বেশ সুন্দর। টানা টানা বলেই নয়, চোখের চাউনিটা খুব স্বচ্ছ। একটা পবিত্রতা আছে। আমার কথায় চোখ দুটো ভারী করুণ হয়ে গেল এবং একটু যেন জল টলটল করতে লাগলো চোখে। ঠোঁট কামড়ে ছেলেটা একটু সামলে নিয়ে বলল, ঠাকুরমশাইয়ের অবস্থা আমি জানি। সামনেই তার মেয়ের বিয়ে। মাসে 150 টাকা করে পুজো বাবদ পেতেন। টাকাটা তো কম নয়। মধুবাবুর কাছে মেয়ের বিয়ের জন্য কিছু ধার চেয়েছেন। মধুবাবু টাকাটা দেবেন বলে কবুলও করেছেন। কিন্তু কাজটা গেলে ঠাকুরমশাই আর টাকাটা পাবেন না। আমি এবার একটু মন দিয়ে ছেলেটাকে দেখলাম। বয়স 30-এর কাছাকাছি হবে। মাথায় খুব ছোট ছোট চুল। মনে হলো কিছুদিন আগেই ন্যাড়া হয়েছিল। মাজা রং, ছিপছিপে লম্বা চেহারা। কিন্তু সবচেয়ে চোখ টানে মুখের একটা সরলতা। বললাম, তার জন্যই ছুটে এসেছেন? হ্যাঁ, উনি গিয়ে বাবুকে একটু বুঝিয়ে বললে কাজটা হয়তো যাবে না। আমি বললাম, আপনি একটু দাঁড়ান, আমি বাবাকে গিয়ে বলছি। বাবার ঘুম ভেঙে গিয়েছিল। আমি ঘরে ঢুকতেই বলল, কে এসেছে রে? কার সঙ্গে কথা বলছিস? মধুসূদন বাবুর বাড়ি থেকে একটা ছেলে এসেছে। বাবা অবাক হয়ে বলল, কে বলতো? টুলু নাকি? নাম বলেনি। লম্বা মতো, মাথা ন্যাড়া। বাবা ধড়মড় করে উঠে বলল, ও তো টুলু। বড্ড ভালো ছেলেটা। ডাক ডাক, ভেতরে এনে বসা। বসাবো কি করে? বাইরের ঘরে যে মশারি ঝুলছে। তাতে কিছু হবে না। টুলু ওসব মাইন্ড করবে না। বড় ভালো ছেলে রে। সংস্কৃত উচ্চারণটাও নিখুঁত। বসতে বল, একটু চা মুড়ি দে, আমি আসছি। অন্য সময় হলে বিরক্ত হতাম, কিন্তু আজ এক কথায় আমার একটুও বিরক্তি হলো না। গিয়ে ছেলেটাকে বললাম, আপনি ভেতরে এসে বসুন, বাবা আসছে। ছেলেটা লাজুক মুখে বলল, বাইরেই তো বেশ আছি। বাবা আপনাকে ভেতরে এসে বসতে বলল। ছেলেটা ভারী সংকুচিত হয়ে নরম গলায় বলল, সকালবেলায় অন্য কারো ঘরে ঢুকলে একটা কেমন জানি বাসি গন্ধ পাওয়া যায়। তার চেয়ে এই খোলা হাওয়ায় দাঁড়ানোই ভালো। এ কথায় আমার রাগ করা উচিত ছিল। আমার মুখের উপর এ কথা কি তার বলা উচিত? কিন্তু রাগ করা গেল না। কথা বলার ধরনটার জন্য। একটু মিচকে হাসি ছিল তার সঙ্গে। কথাটায় খোঁচা ছিল না। আমি হেসে ফেললাম। বললাম, আপনি ও বাড়িতে কি করেন? থাকি। কর্মচারী নাকি? একরকম তাই। মধুবাবুর ছেলেকে অঙ্ক করাই, আর মধুবাবুকে ঘুড়ি ওড়াতে শেখাই। তার বদলে থাকতে দিয়েছেন। আমি দ্বিতীয়বার হাসলাম। অঙ্ক আর ঘুড়ির কম্বিনেশন কখনো শুনিনি। বললাম, ইচ্ছে করলে ঘরে এসে বসতে পারেন। আমি আপনার জন্য চা করতে যাচ্ছি। লোকটা চোখ বড় বড় করে বলল, চা? তার দরকার নেই তো। চা পাতার যা দাম। আমি স্মিত মুখে বললাম, আমরা সবাই এখন চা খাবো, তাই আপনার জন্য বাড়তি খরচ হবে না। ও, তাহলে একটু আদা দিয়ে করবেন। আদারও কিন্তু খুব দাম। অত দাম দাম করছেন কেন বলুন তো? দাম নিয়ে ভাবতে হবে না। কিন্তু আদা দিতে বলছেন কেন? আপনার কি ঠান্ডা লেগেছে? লোকটা ভীষণ সুন্দর করে ঝকঝকে সমান দাঁতে হেসে বলল, তা নয়। আসলে গরিবদের বাড়ির চায়ে একটা বিটকেল গন্ধ হয়। সোঁদা সোঁদা গন্ধ। আদা দিলে গন্ধটা মরে যায়। আমার রেগে যাওয়া উচিত ছিল, কিন্তু ওর হাসিটার জন্যই রাগের ঝাপটাটা লাগলো না। তবু বললাম, অপমান করছেন নাকি? ছেলেটা মাথা নেড়ে বলে, না না, অপমান হবে কেন? আমিও গরিব। আমাদের বাড়ির চায়েও ওরকম গন্ধ হতো বলে মা একটু আদা ছেঁচে ফেলে দিত। গম্ভীরভাবে বললাম, ঠিক আছে, তাই হবে। ঘরে ঢুকে খুব হাসলাম। ছেলেটা আচ্ছা পাগল তো। চা নিয়ে যখন সামনের ঘরে এলাম তখন বাবা আর টুলু মুখোমুখি বসে আছে। বাবার মুখ শুকনো। দুর্বল গলায় বাবা বলছিল, 20 বছরের সম্পর্ক এক কথায় চুকিয়ে দিল হে। মধুর বাবার আমল থেকে আছি যে। চাটা খেয়ে উঠে পড়ুন ঠাকুরমশাই।
লোহা গরম থাকতে ঘা মারতে হয়। এতক্ষণ আমি পড়ে শোনালাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস দ্বিচারিণী এর প্রথম পর্ব। উপন্যাসটির বাকি দুটি পর্ব আমরা খুব শীঘ্রই আপলোড করব, শোনার আমন্ত্রণ রইল। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।